আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আমি শাহ আহমেদ লোপা আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের ইতিহাস যেন ভুল পথেই চলছে। অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের আম, কেমন আছে সাধারণ মানুষ? সবাই বাতাসে কান পাতলে শোনা যায়, এবং বাংলাদেশের গ্রামে পথে প্রান্তরে যদি আমরা একটু চোখ রাখি তাহলে মনে হচ্ছে যে দুর্ভিক্ষ যেন আমাদের দ্বার প্রান্তে চলে এসছে। এরকম কি হবার কথা ছিল? চলুন আমরা আসলে জানার চেষ্টা করি বাংলাদেশ আজকে কোন পথে। ইতিহাসের বিবেচনায়, মানুষের সাধারণ মানুষের জীবনযাপন, মৌলিক অধিকারের বিবেচনা। আমাদের সাথে আজকে আলোচনায় যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাজাকুল হায়দার চৌধুরী। রাজ্জাক ভাই, আপনাকে দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। এবং দৃষ্টিকোণ একাত্তরের প্রতি আমাদের মুক্তিযুদ্ধ যারা আমরা মুক্তিযোদ্ধা আছি এবং মুক্তিযুদ্ধ যারা পক্ষে আছে আমরা তাদের আপনাদের এই অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত আছি, যুক্ত আছি। এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ যে 5ই আগস্টের যে জঙ্গি উত্থানের পর থেকে আপনারা অত্যন্ত সাহসের সাথে আমাদের মুক্তিযুদ্ধকে আপনারা ধারণ করছেন এবং সেটাকে আপনারা সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। এটা আমাদের আমাদের জন্য আজকে সত্যিকার ভাবে একটা আমাদের আমাদের আমরা যে বাংলাদেশ থেকে কথা বলতেছি, এই সাহসটুকু আপনারা জুগিয়েছেন। তো আজকে আমাদের দৃষ্টিকোণ একাত্তরে যারা দর্শক আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং যারা আগামী দিনে যারা আমাদের এই অনুষ্ঠানটা দেখবেন তাদেরকেও বলি, আপনাদের যদি কোনো মতামত থাকে জানাবেন। এরপরে যে অনুষ্ঠানগুলো আমাদের হবে, আমাদের যদি কোনো কারো মত দ্বিমত থাকে সেটার সাথে আমরা পরবর্তী সময়ে এটাকে আমরা হয়তো আরো মডিফাই করে নিতে পারবো। অনেক ধন্যবাদ রাজাকুল হায়দার ভাই, আপনি এত সুন্দর করে কথা বলেন। আম, ভাই, আমাদের চ্যানেলটির নামই হচ্ছে দৃষ্টিকোণ একাত্তর। মানে জি, আমরা একাত্তরটাকেই আপনিও আমাদের সাথে, আপনি তো সকল মুক্তিযোদ্ধারা আসলে দৃষ্টিকোণ একাত্তরের সাথেই আছেন। সাথে তো আছি আমি। হ্যাঁ, তো এখন আমরা এটা শুরুই করেছিলাম যখন 5ই আগস্টের পরে আমরা দেখলাম যে আসলে সমস্ত কিছু মুক্তিযুদ্ধকেই বিলীন করার একটা পায়তারা আসলে তখন থেকে করছে, আসলে আগে থেকেই করছে, আপনারা জানেন, আমরা জানি, মেটিকুলাস ডিজাইন যেটাকে বলছি। আহ, টাকা বিনিয়োগ হয়েছে, কিন্তু 5ই আগস্টে তারা এটা চূড়ান্ত, ওই যে বলে না, মিশন অ্যাকমপ্লিশড, এরকম একটা ব্যাপার। আমরা যদি ট্যাগলাইনটা দিই, মিশন অ্যাকমপ্লিশড। সো তখন থেকে দৃষ্টিকোণ একাত্তর আমরা মনে করেছি যে না, আমাদের সামনে আসতে হবে, আমাদের একটা ব্রিগেড তৈরি করতে হবে। আপনি, আমি, আমাদের সাথে যারা আছেন আওয়াল ভাই, আমাদের আরও যারা আছে, ওমর শের ভাই, সবাই মিলেই আমরা করছি। আরও মানুষ আছেন বন্ধুরা, আমি সবার নাম বলছি না, অনেকে সামনে আসেন না, পেছন থেকে করেন। যারা আমরা প্রচলিত, মানে সবার চেহারা দেখতে পাই, সেই 4 জনের নাম আমি বললাম, কিন্তু পিছনে কিন্তু আরও আছেন মানুষজন, এবং তারা বেশি কাজ করছেন আমাদের থেকে বেশি। তো উম, আহ, আমি যেটা, আমি যেহেতু মানে একাত্তর নিয়ে শুরু করেছি, কিন্তু আমি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাপন যাত্রা নিয়েও কথা বলবো, বাট আমি একাত্তর নিয়ে একটু থাকতে চাই, যেহেতু আপনি মুক্তিযোদ্ধা। আমরা কিছুদিন আগে দেখলাম যে সংসদে একটা বিল পাশ হলো, যেখানে তারা আবার আবার তারা সংশোধনী করলো, এবং তারা বলল যে মুক্তিবার্তা থেকে এবং ভারতীয় যে তালিকা সেখান থেকে তারা 6,476 জনকে বাদ দিল, জামুকা। এবং তারা বলল যে এবং আরও নাকি তারা মডিফিকেশন আনবে, সেরকম একটা খবর আমি ইত্তেফাকে বোধহয় দেখলাম। আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনি প্রথমে ভারতীয় তালিকা, মুক্তি বার্তা, এবং সেই সময় 72-এ যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা, সেগুলো নিয়ে একটু যদি আপনি আলোচনা করতেন তাহলে দর্শকদের বুঝতে সুবিধা হতো। আপনি চিন্তা করেন, আপনার প্রথম যখন 96 সালে যখন আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে, জি। 31 বছর পরে, জি। তখন একটা মুক্তিযোদ্ধা সংসদের আমাদের চেয়ারম্যান ছিলেন আব্দুল আহাদ চৌধুরী। জি। তখন এখানে একটা মিটিং হলো, সেখানে সেটা সভা হলো যে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা সঠিক তালিকা করার দরকার। জি। তখন কিন্তু আপনার এসব ভাতা টাতা কিছু ছিল না। তখন এটা নিয়ে কিন্তু আপনার এই যে আপনার ভাতার জন্য মুক্তিযোদ্ধা হওয়া বা কিছু হওয়া, এই ধরনের কোনো আগ্রহ মানুষের মধ্যে ছিল না। তারপরেও যখন কি প্রথম
আহ, মানে আব্দুল হাদ চৌধুরীকে চেয়ারম্যান করে, তারপরে আবার কাকে মানে সচিব করে এটা মিটিং করা হলো। সারা দেশ থেকে আপনার ইউনিয়ন পর্যায় থেকে লিস্ট করে আসা শুরু হলো। আসার জি। পরে দেখা গেল যে প্রায় 2,05,000 এই আর কি আপনার মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হলো। তখন আবার বেশ কিছু জায়গা জায়গা থেকে আপনার আসতে শুরু করলো, আপনার প্রতিবাদ শুরু হইলো, কমপ্লেন শুরু হইলো। শুরু হওয়ার পরে এটা আবার যাচাই বাছাই জন্য ফিল্ড লেভেলে যাচাই বাছাই হলো। প্রত্যেকটা উপজেলাতে মানে নির্দিষ্ট উপজেলাতে আপনার সেন্ট্রাল মানে কমান্ড কাউন্সিল থেকে লোকজন গিয়েছে, যাওয়ার পরে প্রত্যেকটা ইউনিয়ন প্রতিনিধিরা আসছে। প্রতিনিধিরা আসার পরে ওই যে 2,05,000-এর আপনার লিস্টটা করা হয়েছিল, সেই কারণে সেগুলা পড়া হইলো। কারো কোনো আপত্তি আছে কিনা সেটা জানা গেল। আপত্তির পরে সর্বশেষ দেখা গেল যে কিছু প্রমাণ পাওয়া গেল যে অনেকে মানে সঠিকভাবে তালিকাভুক্ত হয় নাই। তখন সেখান থেকে 1,47,000 কত সেখানে আপনার মানে অন্তর্ভুক্ত হলো। এটার মধ্যে কিন্তু ওই যারা গ্যাজেটভুক্ত ছিল, মানে আপনার ভারতীয় যারা ছিল, সবাই কিন্তু এটার মধ্যে মানে ইনক্লুডেড, মানে অল ইনক্লুসিভ হলো 1,47,000 কত, বুঝছেন নাকি? এটা 96 এরপরে সনের কথা বলছেন? জি, এটা 1996 সনের কথা বলছেন? 96 সালে মানে বোধহয় 97-98 সাল হবে আর কি। মানে যে কাজ হলো, হ্যাঁ। ওই টার্মটাতে আর কি। এটাই তারপরে দিয়া আপনার একটা মুক্তিযোদ্ধাদের একটা মুখপাত্র ছিল, মুক্তিবার্তা। হুম। মুক্তিবার্তা পত্রিকা হুম। ছিল। ওই পত্রিকাতে এগুলা বের হওয়া শুরু করলো। এবং হুম। ওই পত্রিকাটার কাভারটা ছিল লাল। লাল। এই জন্য এটাকে লাল মুক্তিবার্তা বলা। হুম। এটা অন্য লাল কোনো বই। অন্য কোনো হুম। বিষয় না, এটা কোনো মানে অন্য কোনো সংজ্ঞা না। এবং ওইটাকে ধরা হয়তো আমাদের অথেন্টিক অথেন্টিক এই কারণে, কারণ ওইটা ফিল্ড লেভেলে যাচাই বাছাই করা হচ্ছে। মনে করেন যে আপনি আমি আমার আমার গ্রামে কে মুক্তিযোদ্ধা, এটা তো আমি করতে পারবো নাকি, একটা সরকারি অফিসার তো করতে পারবে না। এবং না। সেইভাবেই কিন্তু সেইটা জিনিসটা হলো। তারপরে আপনি দেখেন 2001 সালে আওয়ামী লীগ সরকার থাকলো না, বিএনপি সরকার ক্ষমতায় আসলেন। জি। আগে কিন্তু আমাদের এই আমাদের মুক্তিযোদ্ধার বিষয়টা ছিল প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে। এবং হুম। আমাদের হুম। মূল দায়িত্বপ্রাপ্ত ছিল আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। জি। সরকারের সাথে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের একটা যোগাযোগ ছিল। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে সরকার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলকে ডাকতেন। জি। 2001 সালে কি হলো, তখন আমাদের আহাদ চৌধুরী সাহেব আমাদের সভাপতি, আরে চেয়ারম্যান। হুম। তখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে রেদওয়ান আহমদ নামে এক মানে বিএনপির এক নেতা, উনি আসি এটা দখল করলেন। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলটা উনি দখল করলেন। দখল করার পরে 2001 সালে কি করা হইলো, রেদওয়ানের পুরো মুক্তিযোদ্ধা নাম কি? মন্ত্রণালয় নামে একটা মন্ত্রণালয় করা হয়েছে। জি। 2001 সালে 2001 সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করা হইলো। উদ্দেশ্যটা কি? ওই আপনি দেখেন ওই মন্ত্রী পরিষদে দুইজন যুদ্ধাপরাধী ছিল। একজন হইলো মতিউর রহমান নিজামী, আরেকজন হইলো মানে আল মুজাহিদ, ওই মন্ত্রী মুজাহিদ। পরিষদে। আর সেখানে হয় কি, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হলে কি মানে হওয়ার সমস্যাটা আমি এমন কিছু দেখি না, কিন্তু বিরাট সমস্যা। সেটাটা চলে গেল মুক্তিযুদ্ধের সমস্ত বিষয়গুলো চলে গেল আমাদের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বাহিরে আমলাদের কাছে চলে গেল, কেরানিদের কাছে চলে গেল। ওখানে আজকে ফাইলের মধ্যে ঢুকে গেল। বিষয়টা তো এরকম। এবং ওই সময় আপনার নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত বিশাল একটা বেশ বড় একটা সংখ্যক মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয় 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত। এবং অনেক বলা হয় যে প্রায় 45,000। যাই হোক, এটা পরে আরো 10-12 হাজার টাকা মানে 10-12 হাজার পরের সময় আওয়ামী লীগ আমলে আবার যখন সেকেন্ড টাইম আসে তখন এটা বাদ গেছে। আচ্ছা, যার পরে এরপরে 2021 সালে একটা আপনার এই সংসদে মানে তৎকালীন মুক্তিযোদ্ধা মন্ত্রী একটা প্রশ্নোত্তর পর্বে উনি জানান যে মুক্তিযোদ্ধার সংখ্যা 1,83,000 সামথিং। এটা আমি একজাক্ট সংখ্যাটা বলতে পারছি না, 1,83,000। এটা 2021 সালের কথা বলছি আপনাকে। আচ্ছা, তারপরে সম্প্রতি গত কয়েকদিন আগে আমাদের
মুক্তিযোদ্ধা মন্ত্রী মহোদয় এখানে প্রশ্ন উত্তর পর্বে জানালেন যে 1,98,000 কত। আচ্ছা, এখন 1,47,000-এর পরে আরো যে কিছু বাড়ছে, এটার সাথে একটা বিষয় হলো যে কি, আপনারা জানেন আমাদের মুক্তিযুদ্ধের সময় আপনার প্রবাসে যারা কিছু কিছু আমাদের মানুষ ছিল যারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করছে, তারপরে আমাদের এই স্বাধীন বাংলা বেতার বেতার কেন্দ্রের মধ্যে কাজ করছে, তারপরে অনেকে হয়তো সশস্ত্র মুক্তিযুদ্ধে যায় নাই কিন্তু বিভিন্ন জায়গাতে মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে কাজ করছে। তারপরে আবার কিছু নির্যাতিতা নারী ছিলেন, হ্যাঁ, বা যাদেরকে আমরা বীরঙ্গনা বলি, ওনাদেরকেও। তো এই যে একটা কয়েকটা কমিউনিটিকে আপনার আবার মুক্তিযুদ্ধের তালিকার সাথে সংযুক্ত করা হলো। এতে যাইয়া সংখ্যাটা কিছুটা 12-13,000 বা 14,000 মানে মুক্তিযোদ্ধা সেখানে সংখ্যাটা বাড়ছে। তো আমরা কিন্তু বঙ্গবন্ধুর সময় মানে একটা মানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধের সময় যারা সশস্ত্র ট্রেনিং নিয়েছে এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে শুধু তারাই মাত্র মুক্তিযোদ্ধা হতে পারবে, এবং বয়স সীমা একটা করা ছিল। পরে দেখা গেছে যে বয়স সীমাটা পরে শিথিল করা হয় এই কারণে, আপনি জানেন ব্রাহ্মণবাড়িয়াতে আবু সালেক নামে, আপনার আবু সালেক বীর প্রতীক, 12 ওদের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, হয়তো 13 বছর বয়স, ও কিন্তু আপনার সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এবং সম্মুখ যুদ্ধে সে আপনার যুদ্ধ করে, এবং তাকে বীর প্রতীক মানে আমরা খেতাব দান করা হয়। যেমন আমি যে জায়গায় থাকি ঢাকাতে, এটার পাশেই আমাদের একজন বীর প্রতীক আছে, মোজাম্মেল মোজাম্মেল সাহেব আপনার গেলেন, আপনার 25শে মার্চের পরে আপনার মেলাঘরে গেলেন ট্রেনিং নেওয়ার জন্য। তো বয়স কম, 12 বছর 13 বছর, তারা কিন্তু ট্রেনিং এ নেওয়া হলো না যে তোমাদেরকে আমরা এই কম বয়সে, তোমরা ট্রেনিং কাজ করো, ক্যাম্পের মধ্যে কাজ করো, তোমাদেরকে আমরা ট্রেনিং এ নিতে পারবো না এই কম বয়সে। তারপর সে কান্নাকাটি করলো, তার একটা বন্ধু ছিল। পরে তার মাথায় আসলো একটা তার একটা খবর আসলো, আসিয়া যাইয়া মানে কমান্ডারকে বললেন, স্যার আমি কিন্তু একটা কাজ করতে পারবো। কি? আপনার আছে না, ওই মানে গভর্নর মোনায়েম খান, গভর্নর মোনায়েম খানের বাড়িতে আমাদের পাশের পাড়ার এক চাচা কাজ করে, ওই গরুর মানে গরু টরু রাখে, গরুর মানে খাওয়া টাওয়া নিয়ে যায়। আমি এখানে চাচার সাথে আমি এখানে যাইতে পারবো এবং আমি ওই অপারেশনটা করতে পারবো। ওনারা এটাকে খুব লুপে নিলেন। লুপে নেওয়ার পরে ওকে দিলেন স্টেন গান বা এইসব কয়েকদিনের ট্রেনিং দিলেন, ট্রেনিং দিয়ে ওকে পাঠিয়ে যাওয়া হলো। এবং মোজাম্মেল আসলেন এখানে। মোজাম্মেল আসা ঠিকই তার চাচার সাথে মোনায়েম খানের বাড়িতে গেলেন, রেকি করলেন, সবকিছু দেখলেন। তারপরে একদিন ওই মানে খড়ের মানে আর কি, গরুর যে খড় নিবে না খাওয়ার মধ্যে স্টেন গানটা নিয়ে উনি সেখানে গেলেন। গিয়ে তারপরে ওই তারা দুইজন গেল, একজন নিচে ছিল আর কি হিসাবে, আর একজন গেলেন রাত্রেবেলা মোনায়েম খানের, জানলে যে মোনায়েম খান ছিল আর তার মানে মেয়ের জামাই ছিল জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, মনে আছে আপনার? ঢাকা সিটি কর্পোরেশনের একবার ডিপটি মেয়র ছিল, আদেল সাহেবও ছিলেন সেদিন। মোজাম্মেল সেখানে ঢুকলো, ঢুকিয়েই প্রথম স্ট্যান্ড গান তাক করলো, মোনায়েম খানকে গুলি করলো। গুলি করার পর মোনায়েম খান পড়ে গেল। পড়ে যাওয়ার সেখন জাহাঙ্গীর আদেলকে তখন তাক করলো, তখন স্ট্যান্ড গানটা লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পরে তারপরে সে এখান থেকে ভাগলো, এবং তার মুখের কাহিনী শুনছি আমি, আমার পাশেই থাকে তো। তারপরে সে এখান থেকে আপনার ওই সময় এই বাড়িদার আর এগুলা ছিল না, এখানে ছিল এই আর কি পানি ছিল, এই পানি সাঁতরাই আসছে বাড়িতে যাইয়া তার পা কাটা গেছিল যখন লাভ দিল ওই মানে একটা কাছের ইয়াতে। তো এই মানুষগুলাও পরে দিয়া এদের কথা বিবেচনা করিয়েই কিন্তু ছোটদেরকে আপনার মুক্তিযোদ্ধা হিসেবে বয়স হলো। তো এখন একদিন আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেবের কাছে গেলাম কিছু মুক্তিযোদ্ধার ব্যাপার নিয়ে। তখন উনি বললো, দেখেন আমরা তো এই কাজগুলা করি, এবং সুপ্রিম কোর্টে গিয়ে একটা লোক আপনার মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে, দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সময় তার 4 বছর বয়স, অনলি 4। তখন এটা তাকে তালিকা থেকে বাদ দেওয়া হইলো। বাদ দেওয়া হওয়ার পরে সে গেল হাইকোর্টে রিট করলো। রিট করার পরে আপনার মানে তার পক্ষের উকিল কি বলছে বোধহয় বিচারক মহোদয় বোধহয় সেটা দেখে নাই, সেটা না দেখেই রিটটা গ্রহণ করলো এবং এটা স্টে করে দিল। আবার তারা মানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সুপ্রিম কোর্টে যাওয়া লাগছে এটা শেষ করতে। আসলে একটা দীর্ঘদিন পরে
যখন আপনি একটা লিস্ট করেন এটার মধ্যে আপনার কিছু সমস্যা থাকবে, বুঝছেন নাকি? তারপরে আপনি কিন্তু দেখেন রাজাউল হায়দার ভাই, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ইতিহাস তো তাজা তাজা থাকতে যত বেশি আপনি ওটাকে জোগাড় করবেন, জড়ো করবেন, লিপিবদ্ধ করবেন, সেটা তত বেশি অথেন্টিক হবে। তো 72 73 মানে মুক্তিযুদ্ধের পরে কেন ওইটা হলো না? কেন? এইটা একেবারে এইটা হলো মূল প্রশ্ন। হ্যাঁ, এটা কিন্তু এটা মূল প্রশ্ন। ওইটা ওই সময় ছিল সবচেয়ে সহজ ছিল, কিন্তু সহজ ছিল সহজ না। কাজটা আমরা মুক্তিযুদ্ধের, আমি দেখলাম একবারে মুক্তিযুদ্ধের জন্য সবচেয়ে সেভাবে সহজ সিনেমা কাজ ছিল বরাদ্দ এটা। সিনেমা করা যেত, সেভাবে ভালো কোনো মুভি হলো না, ভালো কোনো ইতিহাস লিপিবদ্ধ করা হলো না, কিন্তু কেন? আচ্ছা, এটা আমি এটা আসলে একটু আমি বলতে চাই সেই যে আপনি একটু বিষয়টা নির্মোহ ভাবে আপনার বলেন। যেমন সেই সেই বিষয়টা কিন্তু আপনারও যেমন প্রশ্ন, এটা আমাদেরও প্রশ্ন। ওই সময় খুব সহজে এই লিস্টটা করা যেত, আজকে আপনার বিতর্ক হইতো না। না। হইতো না কি কারণে? আমরা যে ভারতে ট্রেনিং নিয়েছি, আমাদের ট্রেনিং এর একটা তালিকা আছে। আর তারপরে বিভিন্ন আমাদের বিভিন্ন ক্যাম্প গুলোতে যেখানে আমাদের মানে আমাদের আর্ম ফোর্সেস যারা ছিলেন, ট্রেনার ছিলেন, তাদের কাছে লিস্ট আছে। এবং দেশের ভিতরেও কিছু, যেমন কাদেরিয়া বাহিনী বা এরকম কিছু বাহিনীও ছিল, যেমন হেমায়েত বাহিনী ছিল ইয়াতে আপনার এই বরিশালে। আবার তো ইয়াতে যে হেমায়েত 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 হোসেন। হ্যাঁ, তো এই যে মানে এগুলা এগুলা কিন্তু সব ওই সময় করা যাইতো। কিন্তু এখন আসলে হয় কি, আমার মনে হচ্ছে যে ওই সময় মানে বঙ্গবন্ধু তো মাত্র ইয়ে থেকে ইয়ে থেকে পাকিস্তান থেকে আসলেন। আপনি যখন কি বঙ্গবন্ধুর অ্যাবসেন্সে, আপনি জানেন না বিশাল একটা সমস্যা ছিল আমাদের ওই দিন দেওয়ার মুক্তিযোদ্ধার মধ্যে। মানে আপনার তাজউদ্দিন সাহেবের বা এদের একটা প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছিল, এবং একটা ঘোষণা ছিল যে বঙ্গবন্ধু না আসলে কেউ অস্ত্র সমর্পণ করবে না। এবং কিছু কিছু জায়গায় সংঘর্ষ হয়েছিল, এটা আমাদের মনে আছে। আমাদের বহু বহু জায়গায় আর কি আপনার সবার তখন অস্ত্র। যাই হোক, বঙ্গবন্ধু আসলেন, আসার পরে ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে আমরা অস্ত্র সমর্পণ করলাম সর্ব জায়গা থেকে। এবং দেখেন, ওই যে আমরা অস্ত্র সমর্পণ যারা করছি তাদের তো একটা লিস্ট আছে প্রত্যেকটা ইয়াতে, ডিস্ট্রিক্টে। আমরা সবগুলা জেলাতেই ডিসির মানে ডিসি অফিসের এখানে আন্ডারে কিছু কিছু বঙ্গবন্ধুর কাছে তো এটা কয়েকজন দিছে, কিছু কিছু লোক দিছে যারা ডাকাতে ছিল, কয়েকজনে তারা মানে আপনার ইয়াতে এই বঙ্গবন্ধুর সামনে অস্ত্র সমর্পণ করছে। সারা দেশে তো ডিসি অফিসে করছে। সেই তালিকাগুলো ছিল, সেই তালিকাগুলো সংগৃহীত হয় নাই, বা সংগৃহীত থাকলেও 75-এর পরে এগুলা সব নষ্ট হয়ে গেছে। আমরা আসলে তখন তো আর মুক্তিযুদ্ধের মধ্যে নাই। আমরা আমরা কিন্তু নামে বাংলাদেশ, কিন্তু আসলে আমরা মানে ধ্যানে জ্ঞানে আদর্শে আমরা ছিলাম পশ্চিম পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান আমাদের এটা। তো এটা আমাদের আসলে বারে বারে আমরা মুক্তিযোদ্ধার না, হয়তো এরকম পেয়েছি। কি এরকম কি হয়? আপনি যে বললেন যে তাজউদ্দিন, আমি জাস্ট একটু জানতে চাইছি, কারণ আমার মনে হয় জানা দরকার। এই যে তাজউদ্দিন বা সৈয়দ নজরুল ওনাদের বিপক্ষে একটা দাঁড়িয়ে গেছিল, এরকম কি মনে হয় আপনার কাছে যে সেই সময় যারা ব্যাটলফিল্ডে ছিল, যারা জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে, তাদের মধ্যে কি একাংশের মনে হয়েছিল যে বঙ্গবন্ধুর নির্দেশ দিয়েছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম? সো আমরা আপনার কথার সাথে একটা মিলেই বলি। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে যেমন শেখ মুজিব ছিল, সেমনি মোস্তাকও ছিল, মোস্তাকও ছিল। সিরাজউল্লাহ ছিল, মির্জাফরও ছিল। ঠিক মুক্তিযুদ্ধের সময়কালীন কথাগুলো আপনাকে বলি। আমাদের এই খন্দকার মোস্তাককে কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদের স্বাধীন মানে আমাদের বাংলাদেশের প্রথম সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তখন উনি এই কলকাতা থাকা অবস্থায় উনি গ্র্যান্ড হোটেলে আমেরিকান অ্যাম্বাসেডারের সাথে ওনাদের যোগাযোগ শুরু করেন। এবং এটা প্রকাশ্য, এটা ভারতীয় মিডিয়া, ভারতীয় গোয়েন্দা সংস্থা এরা জানায়। এবং কুমিল্লার আরেকজন ছিলেন জহুরুল ইসলাম চৌধুরী বা জহুরুল আলম চৌধুরী, এই ধরনের মানে বা জহুরুদ্দিন চৌধুরী, এই ভদ্রলোকের উনি আওয়ামী লীগের উপদেশ সমিতির সদস্য ছিলেন। এই দুইজন মিলিয়ে পাকিস্তানের সাথে একটা যোগাযোগ ছিল, যে একটা কনফারেশন। এবং মোস্তাক সাহেব তাজউদ্দিন সাহেবকে আসি বলতেন, তোমরা শেখ মুজিবকে চাও না স্বাধীনতা চাও? তখন তাজউদ্দিন সাহেব মানে এই কথাটা কিন্তু প্রচারিত, বহুল প্রচার, তাজউদ্দিন সাহেব বলছে যে শেখ মুজিবকেও চাই, স্বাধীনতাও চাই। স্বাধীনতা পেয়েছে। এটা হলো আমাদের, আমরা দুইটাই চাই।
সে কিন্তু এটাও বলছে। আমি আপনাকে বলি, সম্প্রতি আমার মনে হয় 4-5 বছর আগে আমাদের এখানে একজন সিনিয়র সাংবাদিক আছে, মোস্তফা হোসেন সাহেব। মোস্তফা হোসেন সাহেব একবার ব্যারিস্টার আমিনুল ইসলাম আর তখনকার আপনার ভারতীয় একজন সাংবাদিক মানস ঘোষ, মানস ঘোষ তখন আমাদের বিভিন্ন রণাঙ্গনে ঘুরে ঘুরে হ্যাঁ, আমাদের, মানুষদা, হ্যাঁ, হ্যাঁ, মানস ঘোষে আমাদের এই এখন উনি অনেক প্রবীণ মানুষ হয়ে গেছে, অনেক বয়স হয়ে প্রবীণ গেছে, হয়ে গেছেন, কিন্তু অনেক তারপরে প্রবীণ উনি হয়ে একটা গেছে। বই আসছে ওনার। হ্যাঁ, হ্যাঁ, তো উনি উনি একটা সাক্ষাৎকারে মানে ওই মুস্তফা হোসেন সাক্ষাৎকারে একদিন বলছিলেন, কথা প্রসঙ্গে আর কি, জিয়াউর রহমান সাহেবের কথা উঠছিল। তো জিয়াউর রহমান সাহেবের সাথে উনি মানে যুদ্ধ নিয়ে কথা বলতেছে, যুদ্ধের কি অবস্থা, হাল অবস্থা। তখন বলছে যে ভারতীয় বাহিনীর পক্ষে এই নদী নালা পার হইয়া ইয়ে করা, ঢাকা দখল করা সম্ভব হবে না। আলটিমেটলি দেয়ার উইল বি আন্ডারস্ট্যান্ডিং, একটা সমঝোতা হয়ে যাবে পাকিস্তানের সাথে। আপনি চিন্তা করেন। তারপর আমরা সম্প্রতি দেখছেন ওই যে জঙ্গি ইলিয়াস আছে না, ইলিয়াসের সাথে এর নাম কিনা এই মানে আপনাদের বঙ্গবন্ধুর খুনি ডালিম। ডালিমের একটা সাক্ষাৎকার। ডালিম সেই সাক্ষাৎকারে কি বলছিল, যে মুক্তিযুদ্ধের সময় তারা ডালিম সহ কিছু পাকিস্তান ফেরত সামরিক অফিসার তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে ঠিকই, তারা আবার সেখানে জিয়াউর রহমানের সাথে মিলে, তারা কয়েকজন মিলে তারা একটা কোরআন কোরআন শপথ নেয়। কোরআন শপথটা কি, বাংলাদেশ তারা মনে করছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাবে। স্বাধীন যদি হয়ে যায় তারা কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কিন্তু লড়ে যাবে এবং সেটাকে তারা প্রতিষ্ঠিত করবে। মানে তার অর্থ হলো যে কি, পাকিস্তানি ধারাকে তারা কিন্তু এটাকে এস্টাবলিশ করবে। আমার তো এখানে আমার এখানে ইলিয়াস, তারপরে এই যে কথিত ডালিম, এগুলো নিয়ে আমার কাছে মনে হয় যে আহ, উম, হতে পারে যেমন মোস্তাক কিভাবে বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদে ঢুকলেন, ঢোকার তো কথা না ওনার। এবং এই মোস্তাক ক্যারেক্টারটা, কত ক্যারেক্টার নিয়ে কথা বলি আমরা, দেখেন মোস্তাক ক্যারেক্টারটাকে নিয়ে আমরা কেউ কোনোদিনও কথা বলি না, না বলেছে ইভেন তো আওয়ামী লীগ সরকারের সময় যে এই যে একটা ক্যারেক্টার মোস্তাক কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ চরিত্র আমাদের রাষ্ট্রটার, এই যে বঙ্গবন্ধু হত্যা, বঙ্গবন্ধুর মন্ত্রিপরিষদে যোগ দেওয়া, তারপরে বারবার বারবার এই মোস্তাক ক্যারেক্টারটা আসে এবং আমরা মোস্তাক হচ্ছে মীর জাফরের মতো একটা ক্যারেক্টার যাকে আমরা চিনি, কিন্তু এই ক্যারেক্টারটা নিয়ে কেউই কখনো টাচ করে নাই, বা কেউই কখনো কোনো কোনো ধরনের একটু আমরা উপর উপর শুনি, ও মোস্তাক মীর জাফর। না, না, আপনাকে আরেকটা মারাত্মক একটা ইনফরমেশন দেই। জি। আপনার রণেশ মৈত্র নামে একজন সাংবাদিক অ্যাডভোকেট, আপনার নাম শুনছেন হয়তো, পাবনার রণেশ মৈত্র। উনি রমেশ মৈত্র, হ্যাঁ, লেফটিস্ট লিডার ছিলেন। হ্যাঁ, হ্যাঁ, আমি শুনেছি। ওনার একটা বই আছে বঙ্গবন্ধুকে নিয়ে। তারপরে আজকের থেকে 4 বছর আগে, উনি মারা গেছেন এখন, গত 2 বছর আগে, 4 বছর আগে ওনার সাথে আমার যোগাযোগ ছিল। আমি পাবনা গেলাম, পাবনা যাওয়ার সময় ওনার সাথে আমার দেখা হইলো উনি 67 সালের একটা কাহিনী বললেন। ইট ওয়াজ 1967। তখন বঙ্গবন্ধু জেলে, রণেশ মৈত্র কিন্তু আপনার ঢাকা জেলে, বঙ্গবন্ধু ঢাকা জেলে। তো রণেশ তার বাড়ি হলো পাবনা, ওনাকে পাবনা ট্রান্সফার করা হইলো। তখন পাবনা জেলে মোস্তাক সাহেব। তো এখন রণেশ মৈত্র বলল, আমি বঙ্গবন্ধু শুনছে আমি ইয়াতে যাব, মানে পাবনা ট্রান্সফার হয়ে যাব। তারপরে এখন রণেশ মৈত্রের কাছে বলল যে আপনি মোস্তাক সাহেব সেখানে আছেন, উনাকে বলবেন, ওয়ারিড হইতে মানা করবেন, ঘাবড়াইবার কোনো কারণ নাই, আমরা বেশি দিন নেই, আমরা আবার বের হয়ে যাব। তো এই কথাটা যাই আমি মোস্তাক সাহেবকে বললাম যে মোস্তাক সাহেব মানে আপনার মানে মজিদ ভাই এই কথাটা আপনাকে বলছে জানাইবার জন্য। ওর কথা বলবেন না, ওর কথা বলবেন না, এটা কিন্তু রণেশ মৈত্রের কথা, ওর কথা বললেন না, ও পাকিস্তানটাকে ভেঙে ফেলবে। ইট ইজ এ ইয়ার, এটা কথাটা হলো 67 সালে, 67 সালে। আর এই লোকটা কি করলো, সকালবেলা আপনার ইয়া না হইতে, আব্দুল কাফার চৌধুরীর একটা লেখা আছে, আমি শুনছি, দেখছি, আমি পড়ছি বহু আগে। সকালে ভোরবেলা উনি বঙ্গবন্ধুর বাড়িতে আসি হাজির, এখানে আসি নাস্তা করতেন বা নাস্তা নিয়ে আসতেন, করতেন বা নিয়ে আসতেন। আর মানে আপনার মানে হয় মানে শেখ ফজলুল হক মনি সাহেবও চলে আসতেন, কারণ তাজউদ্দিন সাহেব যেন বঙ্গবন্ধুর সাথে কোনো একান্তে কোনো কথা বলতে না পারে।
এবং এরকম কি? তাজউদ্দিন সাহেব হ্যাঁ, কারণ শুধু তাই না, মানে খবরাখবরটাও তো মেসেঞ্জার আর কি, তখন তো আর টেলিফোন ছিল না বা এরকম ছিল না, হ্যাঁ 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 মেসেঞ্জার হ্যাঁ হ্যাঁ হিসেবে সে হ্যাঁ কাজ করতো সব সময়, একটা গুপ্তচর। না না ওই মানে আমার গাফাস কথা আর কি, যে কারণ তাজউদ্দিন সাহেবের সাথে ওনার সাক্ষাৎকার ছিল একটা আর কি, মানে গাফাস চৌধুরীর। তখন তাজউদ্দিন সাহেব বলছে যে আমরা যে এই 9 মাস যুদ্ধটা পরিচালনা করলাম, হুম, আমরা কিন্তু মুজিব ভাইয়ের কাছে আমি 1 ঘন্টা সময় পাই নাই। যখনই আমি গেলাম, হয় মোস্তাক নতুবা মানে অন্য কেউ সেখানে ছিল, এবং মুজিব ভাইও আমাকে কোনো সময় ডেকে জিজ্ঞাসা করে নাই। এই হলো আমাদের আমাদের দেখে এই যে ট্র্যাজেডি গুলা আছে না, প্রত্যেকটা ট্র্যাজেডির পিছনে অনেকগুলা কারণ নিহিত ওই দিন আছে। একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম, মানে বিখ্যাত কেউ না, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধারা তো আর বিখ্যাত না, বিখ্যাত হয় রাজাকারেরা। তো যাই হোক, মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম ফোনে। তো উনি খুব আফসোস করে বললেন, গ্রামে থাকেন, বললেন যে আসলে আমাদেরকে বলেছিলেন যখন যে বঙ্গবন্ধু তোরা অস্ত্র জমা দিয়ে ফেরত চলে যেতে, যার যার জায়গায় কৃষি কাজ কর, কাজ কর। আমরাও চলে গেছি, সবাই যার যার মতো, কিন্তু আমরা চলে গেছি, আমরা চলে যাওয়ার পরে শূন্যস্থান পূরণ পূরণ হয়েই যায়। আমাদের শূন্যস্থানটা পূরণ করেছে আবার সেই মুক্তি পাকিস্তান বাহিনী, যাদের আমরা রণাঙ্গনে আমাদের ভাইদের হারালাম, মুক্তিযোদ্ধাদের হারালাম, আজকে আমরা নিগৃহীত, অপমানিত, কিন্তু আমাদের জায়গাগুলো তো নিয়ে নিল এরা। বঙ্গবন্ধু যদি আমাদেরকেই বলতেন যে তোরা এখানে শিক্ষিত হয়ে তোরা আমার সাথে থাক, তাহলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। এখন এক একজনের এক এক রকম একটা আত্ম। যাই হোক, এখন আমরা এখন সেই কথাগুলো তো বলবো হয়তো, বলা আমার এই মনে কারণে হয় রাজাকুল হায়দার ভাই, আজকে যে জায়গায় দাঁড়ায় আছি, এই যে আমরা লাল বদর, আল বদর, আল শামস, নিজামি, এখন লাল বদর, এটার একটা ধারাবাহিকতা, ওরা কিন্তু এই ধারাবাহিকতা বজায় রেখেছে। বলে আমরা রেখেছি। আমরা কিন্তু আহ, ওই আমরা ঐক্যবদ্ধ কিন্তু থাকতে পারলাম বিভক্ত না, হয়েছি। সেই 71-এর মুক্তিযুদ্ধেের পর থেকে ঐক্যবদ্ধ না। না, আপনি চিন্তা করেন, আমি 73 সালে আপনার বোধহয় জাসদ একটা সংগঠন হয়, 72, হ্যাঁ। হতেই পারে। এবং আমি মনে করব যে আওয়ামী লীগের থেকে যারা ক্লিন ছিল, যারা একবারে সশস্ত্র ভাবে মুক্তিযুদ্ধ করছে, তারা আদর্শ ভিত্তিক একটা দল জাসদ হয়ে গেল। আমরা কিন্তু মানে সক্রিয়ভাবে রাজনীতি মানে আগে স্টুডেন্ট লাইফে করছি, কিন্তু পরের সময় আমি তো 73 সালের পরে তো আমি মানে প্রফেশনাল জীবনে চলে আসলাম, পেশা দিয়ে। তো আমরা মনে করছি না, একটা বিকল্প থাকা দরকার। কারণ এককভাবে কোন মানে একটা কারো কাছে যদি ক্ষমতা থাকে, তখন এটা স্বৈরাচার হয়ে যায় নর্মালি। একটা মানে হয় একটা মানে বিরোধী থাকা দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো কোন জায়গায়, দুর্ভাগ্য হলো ওনারাও একেবারে মানে দলটা গঠন করার পরেই মনে করছে যে ক্ষমতায় চলে আসবে। মানে ছিল না, ধৈর্য ছিল না, মানে ধৈর্য। দলটা গঠন হওয়ার পরে যে দলটা নিয়ে একটু কাজ করা, রাজনৈতিক কার্যক্রম করা, সেটা না করেই তারা পাওয়ার পলিটিক্সের দিকে চলে গেছে, এখনই ক্ষমতায় যেতে মনে হবে করেন এমন যে কিছু। তারা মানে ওই আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী এইটা কি নামে। হয় যে একটা কথা আমরা বলি, এখনো দেখেন 55 বছর পরেও আমরা কিন্তু বিকল্প একটা, মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের পরেও একটা বিকল্প খুঁজি আমরা, কিন্তু তখন থেকে যে শুরু হয়েছে খোঁজা, মুক্তিযুদ্ধের পক্ষের যদি আরেকটা রাজনৈতিক দল পুরোপুরিভাবে ইউনাইটেড থাকতো, শক্ত থাকতো, তাহলে তো আমাদের বিএনপি এটা বা, একবারে এটা, হ্যাঁ। আমি এই জন্য এই কথাটা, এই প্রসঙ্গটা এই কারণেই আনছি। হুম। আজকে যদি জাসদ যদি আপনার মানে বিকল্প শক্তি হইতো, তাহলে তো আজকে আপনার সাথে আমার এই কথাটা হইতো না, এই কথাটা বলা লাগতো না। বলা লাগতো এই কারণে, ওখানে হয়তো কি কি হইতো, জাসদ তো মুক্তিযুদ্ধের 72-এর সংবিধানের বিরোধী না নাকি, হয়তো পলিসিগত বা অর্থনৈতিক পলিসি বা অন্যান্য কিছু রাষ্ট্র পরিচালনা পলিসির ক্ষেত্রে তাদের ডিফারেন্স থাকে, এটা তো স্বাভাবিক থাকবেই নাকি। না, রাজনৈতিক কিছু, কিন্তু আমি যতদূর আমি আমি মানে আহ আপনি জানেন আমার পারিবারিক পরিচয়, কিন্তু আমি নির্মোহ ভাবে, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, কিন্তু আমি নির্মোহ ভাবে যেটা আমার কাছে মনে হয়, যারা যখনই জাসদের কথা উঠে, একটা মুক্তিযুদ্ধের পক্ষের, শুধু যে আওয়ামী লীগ তাই না, অনেকেই বলে যে তখন জাসদটা তৈরি হয়েছে উম ওই যে সিআই এর টাকায়, জাসদে এরা তৈরি হয়েছে, কিন্তু মুক্তিযুদ্ধের একদম ক্রিম মাখনের মতো যারা, যারা মুক্তিযুদ্ধের ছাত্র সংগঠন, তারপরে আপনি যদি নিউক্লিয়াসের সদস্য, তারা সবাই জাসদে চলে গেল। এখন এদের মধ্যে কি সবাই আসলে সিআই এর টাকায় চলে গেছিল, নাকি আজকের দিনে আমরা যেমন লুঙ্গির তলে, আওয়ামী লীগের লুঙ্গির তলে, এখন আপনার কি মনে হয়? এগুলো একটা ফ্যাশন ছিল, বুঝছেন নাকি, একটা ফ্যাশন।
একটা কিন্তু ফ্যাশন। আমি এগুলোর মধ্যে বিশ্বাস করি না এই কারণে, হয়তো নেতৃত্বের কেউ থাকতে পারে, আই ডোন্ট নো, নেতৃত্বের কারোর সাথে সংযোগ থাকতে পারে, কিন্তু আমি তো গ্রামের মানুষ, মানে আমার অনেকে বন্ধু বান্ধব। সিরাজুল আলম খানকে নিয়ে বলে কাপালিক, অনেকে বলে রহস্য পুরুষ, এরকম তো বলে। এখন প্রশ্ন মানে আমার মানে আমি এই বিতর্কে আমি আমরা যেটা না যাই, শুনি সেটা বলি ভাই। আমি আমরা এই বিতর্কে না যাই, আমরা এই আচ্ছা, বিতর্কে না যাই। এই যে আমরা মনে করেন আজকে হাসানের লোক ইনু ভাই আছেন, আহ, মানে হাসান মানে ওই ওনার নাম কি, আরিফ ভাইয়ের পুরো নামটা কি ছিল না, আমি কাজী আবার আরিফ আহমেদ। ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ। কাজী আরিফ তো আহমেদ। হ্যাঁ ভাই, ওনারা তো একবারে মুক্তিযুদ্ধের বহু মানে মানে ছাত্র ওনাকে, আন্দোলন। মানে ওনাকে নিয়ে কোনো কথাই আমি মানে 81 সালে যে মানুষগুলো শেখ হাসিনার সাথে মানে সেফগার্ড হিসেবে দাঁড়িয়েছিল, আরিফ আহমেদ ওয়ান অফ দেম, উনি যখন ফেরত গেলেন এখন এই এই আর কি, হয়তো বাগদাদ পলিসিগত সাহেব। বা আমি বলছি এই কারণে ওনারা এ, যদি আজকে জাসদের কিছু কিছু কাজে আজকে যে কথাগুলো উঠছে, আপনি বললেন না ওই সিএ এর সাথে যুক্ত ছিল বা এরকম ছিল, না বলে আর এই কি মানুষ। কথাগুলো, এই কথাগুলো গুলাতে উঠছে ওনাদের কিছু কার্যকলাপের কারণে। এই কথাগুলো তো আপনি জানেন, ইয়েতে মানে ভারতীয় হাই কমিশনে তারা একবার আক্রমণ করছিল, একজন মারাও দ্যাট ওয়াজ গেছিল। ডিজাস্টার, হ্যাঁ, এটা জানেন আমার আপনি, মনে হয়। মানে সেখানে আক্রমণ হয়েছিল। তাহলে এগুলা কেন, এগুলা করি হলো কি এই বিতর্ক তারা সৃষ্টি করছে আমার মনে হয়। মানে মানে জাসদের অনেক, আগাগোড়া এভাবে যদি বলে জাসদের অনেক সিদ্ধান্ত হঠকারী ছিল। হঠকারী ছিল, এবং হঠকারী হইয়া কি করলো, জাসদের জন্য ক্ষতি হইলো, দেশের জন্য ক্ষতি হলো। জাসদের জাসদ জন্য তো ক্ষতি একটা হলো, এখন শক্তি হিসাবে নাই দেশের জন্য। বাংলাদেশে, ওকে। জাসদ তো এখন বাংলাদেশ কোনো শক্তি হিসাবে মানে এক্সিস্ট করতেছে না। ওকে। কিন্তু রাইট। তারা তো একটা বড় শক্তি ছিল। আমি বলি আমাদের নোয়াখালীতে আসম রব ভাই, তারপরে মানে অ্যাডভোকেট মমিনুল্লাহ, এরা বুঝলেন নাকি, মমিনুল্লাহ সাহেব 73-এর নির্বাচনে মালিক উকিলের সাথে কন্টেস্ট করিয়া অল্প ভোটে আসছে। মমিনুল্লাহ আমাদের ক্লাসমেট, আমার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, তো ও মানে তখন তো মানে মানে মাত্র 24-25 বছর বয়স। মালিক উকিলের সাথে একটা জায়ান্ট লোক ছিল পাকিস্তান আমল থেকে, ওনার সাথেও মানে বিশাল কন্টেস্ট তার। তাহলে এই যদি রাজনীতির মধ্যে আমরা থাকতাম তাহলে কিন্তু এটা হইতো না। তারপর আরেকটা বিষয় আছে, এটা সমালোচনা, মানে অনেকে হয়তো আমাকে এই এটা ইয়া করবে, না, অসুবিধা যারা নেই। যারা সিরিয়াসলি আওয়ামী লীগ করে তারা আমাদেরকে হয়তো, কিন্তু আপনাকে আমি বলি 73 সালের নির্বাচনে দাউদকান্দিতে দাউদকান্দিতে খন্দকার মোস্তাক রশিদ ইঞ্জিনিয়ার নামে জাসদের একজন নেতার কাছে প্রায় ডিক্লেয়ার হয়ে গেছে, সে হাইরা গেছে। কিন্তু হেরে গেছিল আমি যতদূর শুনেছি, কিন্তু জানো। আমার আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধু বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। আজকে কেন সেদিন মুস্তাককে জিতে আনা হয়? মেজর জলিল আপনার ইয়াতে ওই হরনাথ বাইনের সাথে জিতে গেছে। তারপরে এইভাবে দেখা গেছে যে মোট 23টা আসনে ন্যাপ এবং জাসদ মিলাইয়া মাত্র 23টা আসনে এরা আগায় ছিল, এবং এরা জিতেও গেছিল। ভোটের যদি গণনা ঠিক হইতো আর কি, গণনা ঠিক হলো, এরা জিতেও গেছিল। আমার মনে হয় যদি এই 23 জনকে সেদিন পার্লামেন্টে আসতে দেওয়া হইতো, হয়তো বা এই গণবাহিনী নামক এই যে ইয়েটা, মানে আপনার যে একটা ফোর্স। আন্ডারগ্রাউন্ড যে শক্তিটা হয়তো হইতো না। এটা আমার আমার একটা অ্যাসেসমেন্ট আর কি, আপনাকে আমি বললাম। তো যাই হোক, মানে ঘটনা এবার যেটা আমরা ঘটে গেছে তাহলে, আমরা তো আর, মানে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইলাম ভাই, যেটা বললাম যে 1971-এর মুক্তিযুদ্ধের পরে 72, 73, 74, মানে ওই সময়টায় মুক্তিযুদ্ধের সংজ্ঞা তো ওনারা দিয়েছিলেন। আমি তার সাথে একমত। আমার কাছে মনে হয় আমি মতামত দেওয়ার আসলে কেউই না, ইনসিগনিফিকেন্ট কিছুই না, আমি জাস্ট একটা নাগরিক হিসেবে বলা আর কি। কিন্তু সেই সময় ইতিহাস লিপিবদ্ধ করা যেত, সেই সময় মুক্তিযুদ্ধের তালিকা সঠিকভাবে তৈরি করা যেত, সেই সময় মুক্তিযোদ্ধাদেরকে জায়গা মতো আপনি মানে একটা সম্মান দেওয়া যেত, জায়গা মতো তাদেরকে কাজ দেওয়া যেত। কারণ আপনি একটা মুক্তিযোদ্ধার চেহারা দেখেন, একটা রাজাকারের চেহারা দেখেন বাংলাদেশে। আপনি মুক্তিযোদ্ধার চেহারা দেখলে একটা মুক্তিযোদ্ধা রিক্সা চালায়, একটা মুক্তিযোদ্ধা জেলে, একটা মুক্তিযোদ্ধা শ্রমিক, মুক্তিযোদ্ধার চিকিৎসা নাই, মুক্তিযোদ্ধার বাচ্চারা পড়াশোনা করতে পারে না,
2024-এর এসে মুক্তিযোদ্ধাদের কেন কোটা থাকবে সেটা নিয়ে যখন সমস্যা, সেটা নিয়ে সরকার পতন এবং রাজাকারের বংশধরেরা আজকে সংসদে। আমি বলতে এটা চাইছি এটা আর কি সময়ের কাজটা আসলে দুর্ভাগ্যজনক। সময়তে বোধহয় হয় নাই এটা রাজু। মতো দুর্ভাগ্যজনক। আপনার এই সব কথার শেষ কথা হচ্ছে যে কি, আর আরেকটা কথা আপনাকে কিন্তু বাস্তবতা, বঙ্গবন্ধু তখন বাংলাদেশে ফিরে আসলেন, কারণ আমরা কিন্তু মানে একটা পাকিস্তান রাষ্ট্রের মানে টোটাল কাঠামো, তার কাঠামোকে চেঞ্জ করে আমরা কিন্তু আমরা কিন্তু বিজয়ী হই নাই। আমরা কিন্তু একটা প্রদেশ ছিলাম, পাকিস্তানের একটা প্রদেশ ছিলাম। আমাদের কোনো সেন্ট্রাল কোনো সরকার ছিল না, কোনো সচিবালয় ছিল না। প্রথমে আসি সরকার গঠন করলেন পাকিস্তানিরা যখন রিট্রিট করে, আপনি 579টা ব্রিজ কালভার্ট তারা ধ্বংস করে যায়। হ্যাঁ, চিটং ফোর্ট, কমপ্লিটলি কলাপস করে দেয়। কারণ আমাদের মুক্তিযোদ্ধারা অগাস্টের 14 তারিখ রাত্রে, 14ই অগাস্ট 1971 সাল 14 তারিখ রাত্রে প্রায় চিটং পোর্টে 16টা জাহাজ কিন্তু আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের ওই আর কি ইয়া বাহিনী, এটাকে বলা হয় অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপটের আন্ডারে আমাদের 16টা জাহাজ ডুবাই দেয়। তারপরে দিয়া পাকিস্তানের যাওয়ার সময় বাকি যে জাহাজগুলো ছিল সেগুলো ডুবাই দিয়েছে। এমনকি রাশিয়ানরা যখন কি আপনার এটা এই পোর্টটা ক্লিয়ার করতে আসে, তারা দেখছে যে বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রি যে মেশিনারি গুলোও তারা এখানে ফেলে দেয়, এবং 1002 স্কোয়ার কিলোমিটারে তারা সেখানে মাইন বসায় দেয়। তারপরে এখানে কোনো খাদ্য ছিল না, এবং আমাদের সরকার চালাইবার মতো যে কাগজের নোট আছে, তারা এই এখনকার বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অফ পাকিস্তান, কাগজের নোট গুলো তারা জ্বালায়। আপনার প্রথম যে গভর্নর আছিল, ওনার নামটা আমার মনে নেই, গভর্নরের কাছে ওনার এক বন্ধু গেছিল কিছু ডলারের জন্য। পরে দিয়া ক্যাশ খুঁজি দেখা যায় যে মানে আমাদের তখন মানে ক্যাশ ডলার ছিল $18। আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্যাশে ছিল $18, আর সমস্ত মানে আর কি ডলার গুলো সব লুট হয়ে গেছে। তো এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু সরকারটা পেয়েছে। পেয়েছিল। আমার আমার সুকরঞ্জন দাশগুপ্ত নামে একজন মানে সাংবাদিক, প্রবীণ সাংবাদিক, উনি এখন বয়সের ভারে, ওনার একটা লেখা আমার কাছে আছে। উনি লিখলেন 72 সালে মার্চ মাসে আমাদের ইয়া হবে, ওই আপনার স্বাধীনতা দিবস, তোপধ্বনি হবে, 31টা তোপধ্বনি দেয় না এখন, মানে এটা সব পালন করা হইলো। এখন যাইয়া দেখা যায় ইয়ার মধ্যে আমাদের এই স্টকের ভিতরে মানে তোপই নাই। তোপধ্বনি করবে যে সেই বাজির মতো আছেন সেটাও নাই। তারপরে আবার বঙ্গবন্ধুর কাছে বলা হইলো, উনি ভারতীয় হাইকমিশনে বললেন, সেখান থেকে স্পেশালি এটা মানে এগুলো এখানে আসলো, তারপরে সেটা করা হইলো। আমাদের দেশটা, আমি বলছি এই কারণে দেশটা এই অবস্থা। আপনি ভারতের বিরুদ্ধে বলেন, আমি বললাম যে আমরা 579টা ব্রিজ, এই যোগাযোগ ব্যবস্থা ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে করে দেয়। মানে আমি আমি যত যত তাড়াতাড়ি সম্ভব এটা করে দিছিল। তাহলে এগুলো সবগুলো গুছাইতে গিয়ে রাজুকুল হায়দার ভাই, আমার কাছে কি মনে হয় জানেন, চলেন আমরা একটা শো করি যেখানে যে আমাদের ওই যে 71-এর পরে 72, 73, 74 সেখানে সময় যে, এবং 71-এর মুক্তিযুদ্ধের সময় চলাকালীন সময়ে যে ভারতীয় বাহিনী একটা সিম্পল তোপ আনার জন্য আমরা ওখানে মানে আমাদের কাছে নাই, যেটা পাকিস্তানিরা সব ডিস্ট্রয় করে দিয়ে গেছে, সব ব্রিজ কালভার্ট সব ডিস্ট্রয় করে দিয়েছে। ভারতীয় সেনাবাহিনীরা এসে আমাদেরকে হেল্প করেছে, মুক্তিযুদ্ধ তো হেল্প করে, তো তারা মারা অনেকে শহীদও হয়েছে। তারপরেও যে এত বিদ্বেষ, এই বিষয়গুলোকে আমাদেরকে সামনে আনতে হবে। আমাদের 71, 72, 73, 74, 75। না, এখন তো প্রশ্নটা মানে আমাদের ভারত বিরোধিতা কেন? ভারত বিরোধিতা দেখবেন যে ওরা মানে কিছু কিছু লোকে আমাদের সাথে কথা বলে তর্ক করে যে পাকিস্তান ভাঙ্গা ভারত, তো ভারতের এখন শক্তি হয়ে গেল, ভারতের আর এই ইয়ার দিকে বাংলাদেশে তাদের এত সামরিক দেওয়া দরকার নেই। মানে পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা হলো দুঃখ। এখন পাকিস্তান ক্ষতিগ্রস্ত হলো কি হলো না, আমি আমার বাংলাদেশ পেয়েছি, এটা আমার কাছে তো এটাই বড় কথা নাকি?
না, আমার ওরা কাছে দেখছে, ওরা দেখছে আমি আম খাচ্ছি, সেটা সমস্যা না। আরেকজনের কাছে ছালা গেল কিনা সেটা নিয়ে চিন্তা। সেটা ভারতের নিয়ে সুবিধা সমস্যা। হয়েছে, আমার কিন্তু লাভ হইলো কি? আমার যে একটা আপনি রাষ্ট্র চিন্তা করেন, হলো। আপা, আপনাকে আমি বলবো কি, আমাদের এত বিপর্যয় গেল, 75 গেল, তারপরে 21 21 21 বছর পরে শেখ হাসিনা বাংলাদেশের মানে শাসন ক্ষমতায় আসলেন, আবার 2001 সালে আবার ওরা আসলো, আবার মানে 2 বছর মানে আধা সামরিক শাসন ছিল। হ্যাঁ, এরপরে 15 বছরে উনি বাংলাদেশকে যেখানে নিয়ে আসছেন, যেই জায়গায় নিয়ে গেলেন। এটা কারো সহ্য হয় নাই। না। আমি এবং উনি যে কোথায় নিয়ে আসছেন, আমি এই গভর্নমেন্ট আওয়ামী লীগের যে নেতৃত্বটা, এদের প্রতি আমার ধিক্কার। আপনি 3-4 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম, কক্সবাজারে একটা ঘূর্ণি বিধ্বস্ত এলাকায় হুম। আপনার 6 তলা 139টা ফ্ল্যাট বিল্ডিং, মানে আপনি এটা দেখলে চোখ জোড়ানো, 139টা, মানে একটা জায়গাতে আর কি। যারা ওই সিডরের সময়, ঘূর্ণিঝড়ের সময় তারা ক্ষতিগ্রস্ত, ও ওদেরকে হ্যাঁ, ফ্ল্যাট এটা দেওয়া আমি হচ্ছে। দেখেছি, হ্যাঁ। ওদেরকে ফ্ল্যাট 139টা বিল্ডিং। আমি গেছিলাম আপনার বোধহয় 3 বছর আগে ইয়াতে, আপনার এই ঈশ্বরদীতে, ওই ইয়েটা রূপপুর পারমাণবিক কেন্দ্রটা দেখার জন্য। ওখানে গেলে আপনি অভিভূত, আপনি মনে করবেন আপনি বাংলাদেশে নাই। ওখানে 20টার মতো বিল্ডিং, 20 তলা বিল্ডিং। ওখানে যে প্রকৌশলী, রাশিয়ান প্রকৌশলীরা থাকে, তাদের ইয়ারা থাকে, ওদের জন্য করা হয়েছে। ওরা তো একটা সময় চলে যাবে, এরা কারা থাকবে? আমার বাংলাদেশের লোকই থাকবে। মানে এই যে এমন কোন জায়গা নাই আপনার, যেমন এই পদ্মা সেতু করছে, পদ্মা সেতু যাদের ভূমি অধিগ্রহণ করা হলো তাদেরকে ইয়ে দেওয়া হয়েছে, আপনার কি বলে না, ক্ষতিপূরণ দেওয়া হলো। তারপরে আমাদেরকে তাদের পুনর্বাসনের জন্য তাদেরকে ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। এই এই বিষয়গুলা মানুষের সামনে এখন আর তারা আনতে পারছে না। না, আনতে আনতে পারে পারে নাই নাই এরা। তখনই। এটা তখনই আনতে পারে নাই, তারা হইতেছে তাদের নাকি রিসার্চ টিম আছে, তাদের এই টিম আছে, তাদের ওই টিম আছে, তাদের বিভিন্ন ফোর্স। কিন্তু তারা আমরা যারা পক্ষে আছি, আমি তো জানি না, ইদানিং জানতে পারছি যে এত এত কাজ করেছে, বিদেশে থেকেছি। প্রচার না করলে কিভাবে প্রসার হবে? আচ্ছা, রাজাকুর আমরা হায়দার ভাই, চিন্তা আমরা করেন আজকে, মানে ওই আজকে আমরা মুক্তিযুদ্ধই থাকি। জাসর দিয়া জাসর দিয়া প্রশ্ন উঠে আমরা মনে 75-এর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, তথাকথিত সিপাহী বিপ্লবের সাথে কিন্তু জাসদ তখন যুক্ত হয়ে গেল, মানে সিপাহী জনতার বিপ্লব। তখনই তো কিন্তু জাসদ বিতর্কিত হয়ে গেল। সেখানে আপনার ওই ওই চান্সটা নিয়েছে আপনার মুক্তিযুদ্ধের বিরোধী ওই ওই ভদ্রলোক জিয়াউর রহমান সাহেব। কারণ জিয়া রহমান সাহেবের মানুষ গোষ্ঠীর যে সাক্ষাৎকারটা, হুম। সাক্ষাৎকারটা বলার পরে আর কিছু থাকে? আর জিয়া রহমান সেই ব্যক্তি, উনি ডিপটি মানে সশস্ত্র বাহিনীর ডিপটি চিফ। ওনার কাছে ফারুক ফারুক কি বলছিল, সিএসবি নিউজ না এবিসি নিউজ কোন একটা ইয়াতে মানে সাক্ষাৎকারে কি বলছিল, যে আমরা একবার জিয়াউর রহমান সাহেবের সাথে দেখা করি, উনি ডিপটি চিফ ছিলেন, ওনাকে আমাদের শেখ মুজিবকে হত্যার পরিকল্পনার কথা আমরা বলি। তখন উনি কি বলছে যে আই এম সিনিয়র অফিসার, আমি এটার সাথে যুক্ত হইতে পারি না, তোমরা যদি জুনিয়র অফিসার করতে পারো গো এহেড। আজকে উনি একটা রাষ্ট্রের ডিপটি চিফ অফ মানে আর্ম ফোর্সেস, উনি এই কথা বলার পরে এই মানুষগুলাকে অ্যারেস্ট করা কি ওনার দায়িত্ব ছিল না? তাহলে উনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে জড়িত না, এটা উনি প্রমাণ করতে পারবেন? পারবেন না। কিন্তু আমার এটা একদিন প্রকাশ কাছে পাবে। কি এখন মনে হয় জানেন? এখন এই জিয়াউর রহমানের আমলে 4,186 জন সামরিক কর্মকর্তা, সেনা সেনা কর্মকর্তা মানে হত্যা করা হয়, হত্যা এবং করা এদের হয়েছে। বেশিরভাগই মুক্তিযোদ্ধা ছিল। এবং জিয়াউর রহমান হত্যা মঞ্জুর সহ 12 জনকে ফাঁসি দেওয়া হয়, মঞ্জুর হত্যা করা হয়, এবং মঞ্জুরকে তো 12 জন মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়। তারপরে আপনার পিলখানাতে যে আপনার 2009 সালে যে মঞ্জুর তো হত্যাকাণ্ডটা এরশাদের হইল, সময়। হ্যাঁ। না শেখ হাসিনার সময়, পিলখানাতে হ্যাঁ, পিলখানাতে পিলখানা। 2009 সালে যে হত্যাকাণ্ডটা হয়, যে 57 জন অফিসার মারা যায়, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখবেন সব মুক্তিযোদ্ধার ফ্যামিলির সাথে যুক্ত, হুম। এবং এরা জঙ্গি দমনের সাথে যুক্ত। হ্যাঁ। এখন এখন ওনারা এটা মানে তদন্ত রিপোর্ট বাইর করছে, এটার সাথে নাকি ভারত জড়িত ছিল। এই এই কাহিনী
এই কাহিনীগুলো আমি আমাদেরকে শুনতে আমি হবে। একটা জিনিস খেয়াল করেছি, যখনই এই শক্তিটা ক্ষমতায় আসে তখনই তারা ইতিহাস খুঁজে বার করে, যেটার একটা ইতিহাসের লিঙ্ক চলে যায় আওয়ামী লীগের সাথে, আরেকটা ইতিহাস তারা লিঙ্ক করে ভারতের সাথে। এটা একটা কমন ফেনোমেনা। সুতরাং এরা যে করতেই আছে, এদেরকে আসলে বলে লাভ নাই, কারণ আমরা জানি কারা ক্ষমতায় এখন। বিএনপি এবং জামাত, এবং এখন তো আবার নতুন নতুন তরুণ সম্প্রদায়ের একটা গোষ্ঠীকে তারা এই শক্তির সাথে যুক্ত করেছে, যেটা আওয়ামী লীগ আসলে 17 বছরেও করতে পারেনি, তরুণদের সাথে কানেক্ট করতে পারেনি। যদিও আমাদের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আমেরিকা বেসড, যে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ, ওখানে আমাদের সাথে মিটিংয়ে উনি বলেছেন যে তরুণদেরকে আসলে যুক্ত করতে হবে। আমি শেখ হাসিনার কথা বলছি, উনি বলেছেন সরাসরি যে তরুণদেরকে যুক্ত করতে হবে, নারী এবং শিশুর অধিকার রক্ষা করতে হবে। উনি এখনো বাংলাদেশের এই ফোর্সগুলোর কথাই ভাবছেন। আর নিজের রাজনৈতিক দল উনি ওনার মতো করবেন বলছে। যেহেতু থিঙ্ক ট্যাঙ্ক, সেহেতু আমার কাছে মনে হয়, আমরা সাক্ষাৎকার নিয়েছিলাম তখন উনি এটা বলেছিলেন যে আমি চাই যে এই মানুষগুলোর সাথে বাংলাদেশের জন্য কিছু করতে হলে তরুণ, নারী, শিশু, এদের তুলে আনতে হবে আবারও, যেটা উনি চেষ্টা করছিলেন। এবার আমি একটা অন্য প্রসঙ্গে যাই। আপনার সাথে আমি শো শুরু হওয়ার আগে জিজ্ঞেস করছিলাম বাংলাদেশ কেমন আছে, আপনি কেমন আছেন, বাংলাদেশের সাধারণ মানুষ কেমন আছে। আপনি বলেছিলেন আপনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে, যে মুরগি কিনতে গিয়ে কিরকম দাম বেড়েছে, মনে হয় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে আমরা। আপনি কি একটু বলবেন বাংলাদেশের বাজারের কি অবস্থা এখন? যাই হোক, মানে এটা এটা আসলে আজকে এই মুহূর্তে এটা একটা জরুরি বিষয়, এটা বলা দরকার, কারণ একটা খারাপ সময় আমাদের সামনে আসছে। তার আগে আমি বলি, মানে এখন বর্তমান যে সরকারটা আছে, আপনি দেখেন, মুক্তিযুদ্ধটাকে হাস্যকর করার জন্য, এটাকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য ওনারা যেসব প্রজেক্ট নিয়ে নিছে, মানে আপনার মন্ত্রী থেকে আরম্ভ করিয়া সংসদ সদস্যরা, আপনি দেখেন আমাদের এই মুক্তিযোদ্ধা মন্ত্রী সাহেব, উনি যেদিন দায়িত্ব নিলেন বোধহয় একদিন পরেই উনি কি বললেন, যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধা। এটা খালেদা জিয়া বা তার এটা, এই কথাটা তারা কোনোদিন বলছে? তারপরে আবার একজন সংসদ সদস্য, মানে এর আগে আমরা আমাদের বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরও বলছেন যে তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা। আবার পার্লামেন্টে দেখলাম যে একজন খুব জোর গলায় বলতেছে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোকে শিশু মুক্তিযোদ্ধা হিসাবে ঘোষণা করা হোক। এই যে এগুলা কথা তাহলে আসলে এদের মর্মার্থটা আমি ঠিক বুঝি না। আমার মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধটাকে তারা আন্ডারমাইন করার চেষ্টা করছে। তো যাই হোক, আর এটা আমার তাদের কাছে এটা মনে এটা হচ্ছে এটা যে তাদের টিকবে হ্যাঁ, না, এটা তাদের এটা টিকবে না, এটা তাদের টিকবে না। টিকবে না মানে কি, তারা এখন যে অবস্থায় আছে, তারা যখনই দেশে আসে দেশে ক্রাইসিস শুরু হয়। আপনাকে আমি বলি, গত 2 দিন আগে আমার রান্নার তেল শেষ। তো আমার এখানে একজন কেয়ারটেকার আছে, তারা বললাম যে তুমি এক কাজ করো, আমার জন্য 5 লিটার তেল নিয়ে আসো। সে আমার আশেপাশে যতগুলা দোকান ছিল, 10-12টা দোকান খোঁজার পরে 1/2 লিটারের 2টা বোতল পেলো, ওই 2টা বোতলে নিয়ে আসছে আমার জন্য। এবং দাম কিন্তু, মানে বাজার, আগে যে বাজার দর ছিল তার থেকে 30-40 টাকা বেশি। আচ্ছা, আজকে আমি মুরগি আনার জন্য পাঠাইলাম, যে মুরগির কেজি ছিল, মানে লাইভ মুরগি আর কি, কেজি ছিল 280 থেকে 300, এটা আনছে আজকে 400। গতকালকে নাকি এটা ছিল 430 টাকা। একটা তাহলে মুরগির দাম। মুরগি কত পার্সেন্ট বাড়ছে আপনি চিন্তা করেন। এগুলো ওই সোনালী মুরগি একটা আছে আর কি, সোনালী মুরগি। হ্যাঁ, তো এইটার দাম আপনার, তার 50% বাড়ছে, 50%। তো তারপরে আবার আবার অন্যদিকে আরেকটা চিত্র হইলো, আপনি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, কৃষক আলু নিয়ে গেছে, আলুর দাম হ্যাঁ, বলতেছে মানে 40 কেজি আলু হইলো 100 টাকা, মানে 2.5 টাকা কেজি। 40 কেজি আপনার এই পেঁয়াজ কত, 200 টাকা, মানে 5 টাকা করে। কারণ ওই যে তথাকথিত জঙ্গি উত্থানের সময় বহু কোল্ড স্টোরেজ পড়াই দেওয়া হয়েছে। তার এগুলো কাল করছে, এগুলো এগুলো ফ্যাসিলিটিদের কোল্ড স্টোরেজ পড়াই দেওয়া হলো। পড়াই দেওয়ার পরে এখন এখন আলু তো পচনশীল জিনিস, কোথায় রাখবে? আবার যখন সিজন শেষ হবে তখন আলুর দাম আবার বাড়িয়ে দিবে, আবার ইন্ডিয়া থেকে আলু আনতে হবে। মানে কৃষক শেষ। গত বছর আমারই পাশে এক প্রতিবেশী থাকে, অন্য বাড়ি হলো চান্দিনাতে। বললো যে ওখানে কিন্তু আপনার ওই আপনার আপনার বাড়ি কোন দিকে জানি না আমি, তো ওখানে কিন্তু আপনার ইয়া হয়,
ওই মানে আমার বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা, ওখানে কিন্তু প্রচুর ফসল হয়, মানে আমরা এই শীতকালীন ফসলগুলা হয়, টমেটো এই সেই এগুলো আর কি। ওখানে এক ধরনের বিরাট ক্ষেত, সেখানের মধ্যে আপনার ইয়া আছে, টমেটো আছে। তো টমেটো এখন যে পাইকার গেল, উনি যে দাম বলে, ওই ওই লোক চিন্তা করলো যে যে উঠাইতে গেলে আমাদের খরচ হবে, সেটাও আসবে না। তখন ওরা বললো যে, ভাদ্র করে বললো যে, দাদা আমার 1 টাকাও দেওয়া লাগবে না, আপনি শুধু আমার জমিটা খালি করে দেন, টমেটো গুলা নিয়ে যান। এবং একজনে দেখছিলাম যে গতবার ওই আপনার ইয়ে কাটতেছে, ওই আপনার কি বলে না, তার ক্ষেতের যে কপি গুলো আছে না, কপিটুকু মানে হ্যাঁ, কাইটা এটা আমি ফেলে দেখেছি, দিচ্ছে। কেটে 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 ফেলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, 1 টাকা 1.5 টাকা করে কপি, কপির দাম বলে। তো এখন ইউনুস এই দেশটাকে কিন্তু এই জায়গায় নিয়ে আসছে, এবং ইন্টারন্যাশনালি মানে তার একবারে পলিসিগত ভাবে সে এখানে নিয়ে আসছে। আজকে দেখেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বললেন যে এই যে টিকা সংকট, টিকা সংকট, উনি প্রথমে ওনার মানে মন্ত্রী দাঁড়াইয়া বললেন যে ফ্যাসিস্ট সরকারের মানে 8 বছর কোনো টিকা দেয় নাই। পরে যখন কি বিভিন্ন গণমাধ্যম থেকে প্রকাশ করা হইলো যে ফ্যাসিস্ট সরকারের সময় তখনকার প্রধানমন্ত্রীকে মানে ভ্যাকসিন হিরো বলে উপাধি দিছে জাতিসংঘ। 97% এই এই দেশের মানে টিকার মানে পার্সেন্টেজ হলো 97% শিশুদের। তো তখন আবার বললো যে না, মন্ত্রী আজকেও আবার একই কথা রিপিট করছে প্রধানমন্ত্রী। কত এখন সে একটু বদলাইছে, 2 সরকারের আমলে। হ্যাঁ, না, প্রধানমন্ত্রী আজকে বলেছে বিগত 2 সরকারের হামির টিকা না দেওয়ায় বিগত 2 সরকারের ক্ষমাহীন অপরাধ। বিগত 2 সরকার মানে কি, শেখ হাসিনা সরকারের, হ্যাঁ, মানে ওনাদের এখন সবকিছুকে এখন ওনারা তবুও গরুকে তবুও নিয়ে ঘাসে পানিতে ফেলছে। তবুও ওনার চাচার কথা একটু বলছে, এটাও কম কথা না, বুঝলেন নাকি? এটাও কম কথা না, এই আর কি, চাচার কথা একটু বলছে। তো আমাদের এখন ওই একদিন একজন মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে দেখলাম ওই যে ইয়া দিবে, এই রিলিফের চাল দিতেছে আর কি। তো চাল দেওয়ার পরে বস্তা বাইর করছে তো, ঢেকে রাখছে। হ্যাঁ ভাই, দেখো দেখো ইয়ে আর কি, হাসিনা নাম আছে কিনা। আজকে 2 বছর পরেও স্টকে হাসিনার মানে ইয়ে আছে, মানে আপনার এটা আছে। আপনাকে এখন আপনি যদি যান কোন তেলের পাম্পে, আমার জ্বালানি প্রতিমন্ত্রী বলতেছে ইতিহাসের সর্বোচ্চ স্টক আছে আমাদের এখন জ্বালানি তেল। আজকে আমাদের ঢাকা শহরে 3 থেকে 4 লক্ষ বা 5 লক্ষ মানে যুবক আপনার মানে ইয়ে করে মোটর রাইড, আরে ইয়ে করে মোটরসাইকেল রাইডিং করে তাদের পাঠাও জীবিকা নির্বাহ পাঠাও বা এই ধরনের। রাইডিং করে তাদের জীবিকা নির্বাহ করে, এবং তারা ডেইলি অন্তত 1-1.5 হাজার টাকা ইনকাম করে। এখন এদের তেল সংগ্রহ করতে গেলে আপনার মিনিমাম 12-13 ঘন্টা লাগে, এবং তেল তাদেরকে পুরা তেলটা দেওয়া হয় না, 400-500 টাকার তেল দেওয়া হয়। তাদের ওই ট্যাঙ্কিটা ভরা মানে 2 দিন পরে এটা আবার খালি হয়ে যায়, আবার যাইয়ে 2 দিন থাকতে হয়। এখন একটা একটা মানুষ যদি 12 ঘন্টা যদি সে লাইনে দাঁড়ায়, তারপরে কি তার কর্মক্ষমতা থাকে তার মানে রাইডিং করার? তো এখন দেশের সর্বক্ষেত্রে একই অবস্থা। তারপরে এখন সেচের জ্বালানি নেই, এখন তো সেচের মৌসুম, এই সময় যদি আমরা পাম্পগুলো না চলে তাহলে কিভাবে হবে? তারপরে মানে আমরা খবর পাচ্ছি কয়েকটা জেলাতে 72 ঘন্টা পর্যন্ত আপনার লোডশেডিং। ঢাকা শহরটা মোটামুটি রাখছে, কারণ ঢাকা শহর যদি এখানে মানে আপনার ইয়া নিয়ে হারিকেন নিয়ে বাইর হয়, বুঝছেন নাকি, ও এখন ফোলা হয়নি তো এখন দুষ্টামি করে যে উই হ্যাভ এ প্ল্যান, আমরা হারিকেন জমানায় ফিরে যাব। আবার দেখলাম যে মানে এটা কি ফান করছে নাকি, আগে তো বলছে উই টেক ব্যাক বাংলাদেশ না কি বলছে, এখন বলতেছে নাকি টেক ব্যাক ফিউচার আর কি। এটা কি একটা দেখলাম যে মানে বাইরে আর কি, যাই হোক এটা সত্য কি মিথ্যা জানি না। যাই হোক এগুলো সবকিছু মিলাইয়া উই আর ইন ট্রাবল। তবে আরেকটা জিনিস আমি বলি আপনাকে, সাধারণ মানুষ বা আমাদের যারা এক সময় এই যে এই আন্দোলনের সাথে যারা বিভ্রান্ত হয়ে জড়িত ছিল, তারা কিন্তু এখন তাদের ভুলটা বুঝতে পারছে, বোধোদয় এবং হয়েছে। বুঝতে পারে এরা যে আমাদের দেশটাকে ধ্বংস করছে, এই রিয়েলাইজেশনটা আসছে। আমার একদিন মনে আছে আমার আমার মেয়েটার কথা, সে ওই একটা সাংবাদিক, একটা সংস্থাতে কাজ করে। আমি তখন ইয়েতে হসপিটালে বেডে 5 তারিখে, আমার তখন ক্যান্সার ডিটেক্টেড, আমার মন খারাপ। এদিকে আবার শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করলো, তখন আমার দেখছে সব দিকে মন খারাপ। আমার মাথায় হাত দিয়ে একটা কথা বলছিল যে ডোন্ট ওয়ারি বাবা, ইট ইজ এটা আমাদের জন্য রিকল, আমরা উইল কাম ব্যাক।
এই ওর মানে বয়স ওর বয়স অনুযায়ী ঠিকই আছে, সে আমাদের বলছে তার ম্যাচুরিটি আছে, কিন্তু আমার জন্য তো সে বাচ্চা নাকি। তো আমি এখন দেখলাম যে তার তার কথাটাই ঠিক আছে। আজকে কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে সেই চেতনাটা আছে। কারণ কোন কারণে আছে, আপনি যখনই বের হবেন, আপনার যে এই যে প্রচারণাগুলো যে মিথ্যা, এটা মানুষের সাথে আজকে তরুণ সমাজের কাছেও আজকে এটা আপনার আপনার পরিষ্কার। আমি তরুণ, অনেকে বলে কি তরুণ সমাজ আর তরুণ সমাজ বিভ্রান্ত হয় নাই। আপনি যদি 18 বছর মেট্রিকুলাস প্ল্যানার হিসেবে কাজ করেন, আগে শুনলাম 29 মিলিয়ন, এখন শুনছি 325 মিলিয়ন। 325 মিলিয়ন। আপনারা তারপর আবার এখন তো ওই যে এনায়েত কবির সাহেবের সেই রিপোর্টটা তো বের হচ্ছে, সেখানে কি বের হচ্ছে, বঙ্গবন্ধু কন্যাকে স্যারের দিক থেকে ঘেরাও করে রাখা হয়েছিল সামরিক আজকেরটা বাহিনীর লোক। পড়েন, আজকেরটা শেষ পর্ব মনে হয় 8 নাম্বার পর্ব। আপনার মধ্যে কি আজকে এটা দেখবো আমি। স্টুডেন্ট। তো এখন এই যে কথাগুলো বের হচ্ছে নাকি, তার মানে আপনার এই এত মিলিয়ন মিলিয়ন ডলারের, এবং সেটা যে আমরা ওই আওয়ামী লীগ নেতৃত্বকে দোষ দেই, সেটা যে আওয়ামী লীগ নেতৃত্বের ভিতরে যায় নাই, এটা আমরা কিভাবে বলবো? সেখানেও গেছে অবশ্যই। তো সুতরাং আজকে তারা সাধারণ মানুষ মনে করেন যে আমি আপনার সামনে যে কথা বলি বা আরো দুই একটা চ্যানেলে কথা বলি, আমাদের কিন্তু আমরা ঝুঁকি নিয়েই কথা বলি। তো মনে করি 79 বছর বয়স হয়ে গেছে, আর ধরে 2 বছর জেলে রাখি, মারে ফেলা, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস। কিন্তু সবাই মুখ বন্ধ করলে কে কথা বলবে? সামওয়ান উইল স্পিক। তো আমাদের মূল কথা হলো উই আর গোয়িং টুয়ার্ডস এ ফেমাইন। আমরা একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি, এবং আমাদের আশা ছিল একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, সে যে গভর্নমেন্টই হোক, অন্তত এখন হলো কি, যখন আপনার একটা ফেমাইন হয়, যখন একটা দুর্ভিক্ষ হয়, অপশাসন থাকে, সাধারণ মানুষ কিন্তু আপনার এটা হয়, আমরা গণতান্ত্রিক ভাবে একটা দেশ চলবে, এটাই তো কথা। আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি কি অর্জন করতেছেন, আপনি আপনি এটা দেখবেন। এবং আপনি যাদেরকে সবচেয়ে ওই লালন পালন করে আপনারা করছেন, ওরা যে আপনাকে গলা ধাক্কা দিবে না, এটা তো কোনো সিউরিটি নেই। কারণ আপনি কিভাবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনী বৈতরণী পার হয়েছেন, আপনি অবশ্যই জানেন সেটা। অবশ্যই জানেন, আপনি আপনি অবশ্যই জানেন আপনি কিভাবে। তারপরও আপনি ওদের কথা, আমাদের মূল শত্রু হইলো আওয়ামী লীগ। আজকে আপনি সঠিক পথে আসতেন, যদি বন্ধ করছে গণতান্ত্রিক ভাবে আমরা চলি, তাহলে একবার আপনি আসতেন, একবার আপনার পথ খোলা থাকতো, একবার আওয়ামী লীগের পথ খোলা থাকতো। কিন্তু একদিন হবে কি, একদিন আপনাদের উভয়ের পথ বন্ধ হয়ে যাবে, আমি বলে রাখলাম আপনাদের। এটা গুরুত্বপূর্ণ বলেছেন, একদিন এরকম চলতে থাকলে উভয়ের পথই বন্ধ হয়ে যাবে। মৌলবাদী, উগ্র মৌলবাদী শক্তি পথটা পুরো পথ দেশটা বন্ধ হয়ে নিয়ে। যাবে একবার শিওর, আমি আপনাকে বলে রাখলাম। আই মে নট বি হিয়ার, আমাদের বয়স হয়ে গেছে তো আমরা বলে দিতে পারি, আপনারা দেখবেন এদের উভয়ের উচ্ছেদ হয়ে যাবে। তো আমি আমার মেয়ের কথাই মনে করি যে আসলে হয়তো দ্যাট উইল, ওইটা বোধহয় সত্য হয়ে যাবে, একটা সময় আসতেছে। এবং আপনি মনে করেন আমাদের তরুণ প্রজন্মের আমরা কিভাবে আমরা করি, আমাদের এই তরুণ প্রজন্ম তো গণজাগরণ মঞ্চ করছেন, আমাদের তরুণ প্রজন্ম, হ্যাঁ, তরুণ আমরা তো প্রজন্মকে আমি ঢালাও ভাবে দোষ দিতে আমার মনে হয় আমি রাজি না এটা। আমাদের তরুণ প্রজন্ম তো আমরা তো মুক্তিযুদ্ধ করছি নাকি, আমরা জনতার মঞ্চ করি। বাংলাদেশের তরুণ প্রজন্মের মূল অংশটা, মেজরিটি তরুণ প্রজন্ম সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষে, তারা পক্ষে ছিল, জানতে চায়। এবং এরাও তো আমাদেরকে বিভ্রান্ত করছে। এরা শাহবাগে কি স্লোগান দিয়েছে মনে আছে আপনার? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, স্বাধীন বাংলা কারার ওই লৌহ কপাট গানটা বাবা দিল, ভেবো না কো মা আমরা তো আমরা কি মা গো ভাববে হারিয়ে কেন। যায়নি। হ্যাঁ হ্যাঁ, ভাবনা কেন মা। তো ওই যে মুক্তিযুদ্ধের গানগুলোই তো তরুণ সমাজকে উজ্জীবিত করছিল। আপনি আবার ওই বলেন এই গানগুলো দিয়ে তরুণদেরকে বিভ্রান্ত করা হয়েছে জুলাই আগস্টে। কোটার কথা বলেন, আপু আপনাকে আমি একটা ইনফরমেশন দেই। কোটার কথা যখন উঠছিল, আমরা কিন্তু প্রতিবাদ করছি। এই যে কোটা, আমাদের 30% কোটার নাম লেখিয়া আমাদের অপমান করার দরকার নাই। কারণ দেখা গেছে যে একবারে থেকে, যেদিন থেকে কোটার কথা হইলো, সেদিন থেকে আরম্ভ করিয়া প্রত্যেকটা বছরের হিসাব করে দেখা গেল যে এই 30% কোটার মধ্যে সর্বোচ্চ একবার 11% ইউটিলাইজ ছিল, আর কোনোদিন হয়নি। তাহলে আজকে এই 30% লেখাইয়া মুক্তিযোদ্ধাকে সাধারণ মানুষের সামনাসামনি করা কি দরকার ছিল? আপনি
আজকে আমি মনে করবো যে আওয়ামী লীগেরও বা শেখ হাসিনারও সেদিনের ইয়াস ছিল যে উনি কেন সেদিন পার্লামেন্টে ডাকিয়ে বলে যে মানে উনি মানে 18 সালে আহ, কোটাই বাতিল করে দিলেন। সেই সিদ্ধান্তটা ভুল ছিল। সেদিন কথা বলে সেখানে একটা মিনিমাইজ করিয়া সেটা দরকার ছিল। আমরা সেই প্রসঙ্গে আরেকদিন কথা বলবো। আমাদের 1 ঘন্টা প্রায় হয়ে গেছে, প্রায় না 1 ঘন্টার উপরে হয়ে গেছে। একদমই শেষ পর্যায়ে আমি শুধু 1 মিনিটে যদি আপনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে, আপনি এই আওয়ামী লীগকে নিয়ে কি বলতে চান? আপনি নেতৃত্বের কথা বললেন, আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, এবং আপনি যেটা বলেছেন যে বাংলাদেশটাকে আমাদেরকে আসলে রক্ষা করতে হবে, যেই জায়গায় বাংলাদেশ চলে গেছে, 18 কোটি মানুষের ভবিষ্যৎ, এবং একটা সেকুলার বাংলাদেশ, একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ, সেই বাংলাদেশটাকে রক্ষা করতে হলে বা রাজনৈতিক শক্তি, এই মুহূর্তে আমরা অনেক রাজনৈতিক শক্তি আছে, বাট আওয়ামী লীগ হচ্ছে মূল রাজনৈতিক শক্তি। এবং শেখ হাসিনা, আপনি কি বলবেন তার নেতাকর্মীদের? শেখ হাসিনা তার জায়গায় হয়তো ঠিকই আছেন, কিন্তু তার নেতাকর্মীদের আপনি কি বলবেন? দেখেন আপনি 75-এর পর থেকে, পাকিস্তান আমলের কথা বাদ দিলাম, 75-এর পর থেকে আওয়ামী লীগের কিন্তু প্রতিটা সময় গেছে খুবই দুর্যোগের মধ্যে। এবং শেখ হাসিনা যে 81 সালে আসলেন ফিরে, আসার পরে ওনার ওনার উপরে 19 বার ওনার জীবনের উপরে আঘাত হানা হয়েছে। তারপরেও আওয়ামী লীগটা সার্ভাইভ করছে। এবারও উনি অলৌকিক ভাবে বেঁচে গেছে। 21শে আগস্টের দিন আমি সেখানে ছিলাম। উনি কিভাবে বাঁচছে মানে কেউ কল্পনা করতে পারবে না। মানে এটা কল্পনা হতে ছিল। আমি মনে করি যে এটা একটা ঐশ্বরিক একটা ব্যাপার ছিল, অলৌকিক একটা ব্যাপার ছিল। উনি বেঁচে আছেন। তারপরে এখন হচ্ছে যে কি, আওয়ামী লীগের মূল শক্তিটা কিন্তু আওয়ামী লীগের আমাদের মতো সাধারণ মানুষ। আমরা যারা আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য না, কিন্তু যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, আমরা এটাকে ধারণ করি। খন্ডে মিছিল দেখেন, এই যেসব ছেলেরা সাহস করে মাঠে নামতেছে, এরা কিন্তু কোনো দলের কোনো পদবিতে নাই। তো এখন এরাই হলো মূল শক্তি। এবং শেখ হাসিনাও কিন্তু এদের সাথে এখন আছেন, আমি যেটুকু দেখতেছি। হ্যাঁ, আছেন। উনি কিন্তু দেখবেন ছোট ছোট টেলিগ্রাম গ্রুপে যাই উনি কথা বলতেছেন, খুব ছোট। এটা আমরা কিন্তু অনেক সময় যাই না, কিন্তু উনি যান। কারণ উনি ওইটাকে ধারণ করেন এবং উনি এই ওইটার জন্য সাথে তো যুক্ত উনি হন। এত বড় নেতা। এত নেতা। তো উনি, আশা করি ওনার নেতৃত্বে আওয়ামী লীগ, আমি আপনাকে একটু আগে যে কথাটা বললাম যে সমস্ত অপশক্তি গুলা এবারে শেষ হওয়ার সময় আসছে। এবং কবে হবে জানি না, হয়তো মানে হয়তো দ্রুতই হয়ে যাবে। কারণ সাধারণ মানুষ কিন্তু মানে আপনার প্রতি মুহূর্তে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে অনুভব করতেছে এবং আওয়ামী লীগ অভাবটা ফিল করতেছে। এই কারণে যে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার বাংলাদেশটাকে একটা মর্যাদা জায়গায় নিয়ে গেছিলেন। আপনারা যে প্রবাসে আছেন, প্রবাসেও তো এক সময় আপনারা গর্বের সাথে বাংলাদেশের নামটা নিতে পারতেন। এক সময় তো এরশাদ সাহেব আমাদেরকে ওই গান না, গাইয়া আপনার গত 17 বছরে, বিশেষ করে গত 8-10 বছরে তো বাংলাদেশ প্রবাসের তরুণরাও বলতো আমরা দেশেই ফিরে যাই, কারণ এত আউটসোর্সিং, এত কিছু কাজ হচ্ছে, যে ওরা বলছে আমরা ছেলে তখন মেয়েরা বলছে আমাদের, আমরা আমার কেন মনে এখানে আছে দেশে চলে যাবো? বারাক ওবামার মতো একটা লোক মানে কোন একটা অনুষ্ঠানে বলছে যে মানে আপনার যদি ডিজাস্টার থেকে উঠার জন্য বাংলাদেশ থেকে শিখো। আমি ট্রাম্পের পুরনো একটা ভিডিওতে দেখছিলাম, একটা পডকাস্টে, যে উনি বলছেন আমি শার্ট পরি মেড ইন বাংলাদেশ, কারণ ওদের গার্মেন্টস খুব ভালো। আহ, হ্যাঁ হ্যাঁ, এটা ট্রাম্প মনে ট্রাম্প আছে? বলতেছিল। ট্রাম্প ট্রাম্প বলছিল। বলতেছিল ট্রাম্প এটা বলতেছিল। লাস্ট একটা ইয়েতে দেখেছি। আমরা সব সময় আরে আশা আপনার করতে। কয়দিন আগে পিনাকি কি বলে এখন জানেন নাকি? পিনাকি, না, পিনাকির পিনাকি, কথা। না না আমি কথা বলি না, শেষ কথা বলি। পিনাকি এখন বলতেছে কি, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, তবে সে আমেরিকা, চায়না, ইন্ডিয়া সবগুলাকে সে এক জায়গায় কানে দড়ি দিয়ে ঘুরাইছে। এখন তোমরা তো তাই আমেরিকার কোলে বসলা। উনি নিজেও কোলে বসাতে সাহায্য করেছে, সাহায্যকারী। তো পিনাকি, ইলিয়াস, মেজর ডালিম, এদের কথা আমরা না বলি, কারণ এদের কথা আসলে, হ্যাঁ আমি জানি, আমার দৃষ্টিকোণে, আমাদের দৃষ্টিকোণে হয়তো 5,000 ফলোয়ার বা 20,000 ফলোয়ার বা 50,000 ফলোয়ার, বা আমাদের মতো মুক্তিযুদ্ধের পক্ষের যে আমরা কথা বলি, পিনাকের হয়তো 5 মিলিয়ন ফলোয়ারেতে কিছু যায় আসে না। আদে কথাটা আসে হচ্ছে কথাগুলো থেকে যাবে মাধ্যমগুলোতে, সেটাই প্রয়োজন। আজকে জি। থেকে 10 বছর, 20 বছর, 25 বছর পরে আপনি রাজ্জাকুল হায়দার ভাইয়ের কথা শুনবে তরুণ প্রজন্ম, আচ্ছা উনি কি বলেছিলেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো আমার ওই শেষ সবসময় কথাই কোয়ালিটি শেষ কথায় জিনিস একই কথা। অল্প হয়, কোয়ান্টিটি বেশি ব্যাপার না, লেস না না, ইজ মোর।
না বা কোয়ান্টিটি না, ওদের কোয়ান্টিটির আবার বিষয় আছে। এক্স্যাক্টলি একজনের নামে 200 আইডি আছে। 200 আইডি আছে। হ্যাঁ, তো হ্যাঁ। সেই জন্যই বললাম সুতরাং এগুলা তরুণদের চিন্তা করে লাভ নেই। এগুলা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নাই। তো আমরা, মানে শেষ কথা হলো, মুক্তিযুদ্ধ হারে নাই, মুক্তিযুদ্ধ হারবে না। কারণ এই মানে বাংলাদেশ মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ মানে জয় বাংলা, বাংলাদেশ মানে 72-এর সংবিধান। আমাদের 4টা মূলনীতি: বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। আমরা ওখানেই আসি, ওখানেই থাকবো, ওখানে আমরা ফিরে আসবো। কেউ থামাতে পারবে না আমাদের। তো অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক ধন্যবাদ রাজাকুল হায়দার ভাই। আমি একজন খুব কমেন্ট করছিলেন এইচ নীল নামে, বলছিলেন শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। লোপা আপু, হায়দার ভাই আপনাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। তারপরে আরেকজন লিখছে উজ্জ্বল আব্দুল্লাহ, উনিও বলেছেন রাজ্জাক সাহেব ও লোপা আপুকে শুভেচ্ছা। আপনাদেরকে অনেক শুভেচ্ছা যে আপনারা আমাদের শোগুলো তো আমরা আসলে জানাতে পারি না, আগে থেকে ঠিক করা থাকে না যে একটা কোনো নির্দিষ্ট সময় না, কিন্তু আমি ভাবছি যে দৃষ্টিকোণ একাত্তর একটা সার্টেন টাইমে এই যে এই ধরনের মানুষদেরকে এনে আমরা মুক্তিযোদ্ধাদেরকে আনি, আমরা একটু মুক্তিযুদ্ধের কথা শুনতে চাই। যে আমরা একটা, আমি ভাবছি যে আমি এরকম কোনো পরিকল্পনা করছি যে অ্যাটলিস্ট শুক্র শনিবার মানে ছুটির দিনগুলোতে আমি এরকম কিছু কাজ করতে পারি কিনা, তো আপনাদেরকে অচিরেই জানাবো। তো রাজাকুল হায়দার ভাই আপনাকে অশেষ ধন্যবাদ জানাই। আমাদের সাথে আপনি তো আপনাকে দৃষ্টিকোণ পরিবারের অশেষ একজন ধন্যবাদ। সদস্য। অনেক কথা বললাম, মন খুলে কথা বললাম, সুযোগ দিয়েছেন আপনি। তো মানে আমি যারা দর্শক শ্রোতা তাদের প্রতিও শ্রদ্ধা। তো আমাদের একটাই, আমরা মুক্তিযুদ্ধে ফিরে আসবো আবার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শুধু দর্শক, আশা করি আজকের রাজাকুল হায়দার ভাইয়ের কথা ভালো লেগেছে। আপনারা যারা আমাদের শোটি দেখেছেন আপনারা একটু শোটি শেয়ার করবেন। দৃষ্টিকোণ একাত্তর আমাদের চ্যানেলের নাম, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করছি যে একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা অ্যাটলিস্ট সপ্তাহে 2 দিন, যেদিন আমাদের ছুটির দিন থাকে সেদিন যদি আমরা একটা করে শো করতে পারি, যেটা আপনাদেরকে আগাম জানিয়ে দেওয়া হবে বা আমি জানাবো আপডেটটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি তরুণদেরকে বলি, যদি আমার কথা তোমরা শুনতে পাও, ইতিহাসকে চর্চা করো, তোমার সমাজটাকে ভালোবাসো, সমাজের ভালোটাকে গ্রহণ করো, এবং তোমাদের কাঁধেই আগামী সময়ে আগামী ভবিষ্যতে, এই যে রাজ্জাকুল হায়দার ভাইকে দেখছো, তিনি তিনিও কিন্তু তরুণ বয়সে অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধে গেছেন, দেশ স্বাধীন করেছেন। আজকের দিনে তোমরা বলতে পারছো বাংলাদেশ, তোমরা স্বাধীন, আমরা স্বাধীন, আমাদের মানচিত্র আছে, আমাদের একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটার নাম বাংলাদেশ। চলো আমরা একে ভালোবাসি এবং আমরা ইতিহাসের সাথে জড়িত যারা মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, তাকে ভালোবাসি এবং ইতিহাসকে জানি। তোমরা ভালো থেকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।